বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আমি রোকসানা বেগম তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম অধ্যায়ের ব্যবসার মৌলিক ধারণা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। মূলত দেখা গেছে যে মানুষের অভাববোধ এবং চাহিদা থেকেই মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হয়েছে। মানুষের মধ্যে যদি অভাববোধ না থাকতো তাহলে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা হতো না। দেখা গেছে যে মানুষের মধ্যে যদি অভাববোধ না থাকতো তাহলে মানুষ কী করতো না হতো। মানুষের মধ্যে যদি ক্ষুধা না থাকতো, অভাববোধ না থাকতো, তাহলে মানুষ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারতো না। তো দেখা গেছে যে এই জন্য দেখা গেছে যে ব্যবসা সম্পর্কে, ব্যবসার গুরুত্ব সম্পর্কে, ব্যবসার উদ্দেশ্য সম্পর্কে, ব্যবসার প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো আজকে ব্যবসাকে দেখা গেছে ব্যবসার আওতা সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো ব্যবসার আওতা থেকে দেখা গেছে যে একে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে শিল্প, আরেকটি বাণিজ্য, আরেকটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প কাকে বলে? মূলত মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না, প্রকৃতি থেকে মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না। প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী করাকেই শিল্প বলা হয়। যেমন দেখা গেছে যে আমরা টেবিল চেয়ারে বসে পড়াশোনা করি। এই টেবিল চেয়ার কোথা থেকে এসেছে? গাছ থেকে এসেছে, কিন্তু গাছ তো মানুষ তৈরি করতে পারে না। আবার দেখা গেছে যে এই তুলা থেকে সুতা হচ্ছে, তুলা কিন্তু মানুষ তৈরি করতে পারে না। তুলা থেকে সুতা মানুষ তৈরি করতে পারে। তো এরপর আছে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কাজকে আমরা কি বলবো? বাণিজ্য বলবো। তারপর হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা ব্যবসার উদ্দেশ্যে যে সমস্ত সেবা গ্রাহক সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে পেয়ে থাকে তাকে আমরা প্রত্যক্ষ সেবা বলবো। এখন দেখা যাচ্ছে যে এখানে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে শিল্পকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আছে কৃষি শিল্প। কৃষি শিল্পের ক্ষেত্রে আছে যেমন আগের দিনের মানুষ লাঙল দিয়ে চাষ করত। বর্তমান যুগে মানুষ কিন্তু লাঙল দিয়ে চাষ করছে না, ট্রাক্টরে আবিষ্কৃত হয়েছে। এই যে কৃষিক্ষেত্রে শিল্পের একটা আমূল পরিবর্তন এসেছে কৃষিক্ষেত্রে। তারপর আসে যে নিষ্কাশন শিল্প। ভূগর্ভস্থ হতে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের যে চেষ্টা চালিয়ে আমাদের যে সম্পদ আহরণ করা হয় এটাই হচ্ছে তোমার নিষ্কাশন শিল্প। আবার নদীতে যখন নদী থেকে যখন মাছ তুলে এনে বাজারে বিক্রি করা হবে তখন আমরা তাকে বলবো নিষ্কাশন শিল্প। আবার এই মাছই যখন আমরা হ্যাচারির সাহায্যে বা পুকুরে বা খাল বিলে চাষ করব তখন তো তাকে আমরা কিন্তু নিষ্কাশন শিল্প বলবো না, তখন তাকে আমরা প্রজনন শিল্প বলবো। উদ্ভিদ এবং প্রাণীর প্রজনন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য চালানো হয় তাকে আমরা আবার প্রজনন শিল্প বলবো। তারপর আছে প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্প কাকে বলবো? যেমন একটি পণ্য থেকে আরেকটি পণ্য রূপান্তর করা, আবার ওই পণ্য থেকে পরবর্তী আরেকটি পণ্য রূপান্তর করা। এইভাবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যখন একটি পণ্য পরিপূর্ণতা লাভ করে তখন তাকে আমরা প্রস্তুত শিল্প বলবো। যেমন তুলা থেকে সুতা হচ্ছে, সুতা থেকে কাপড় হচ্ছে, কাপড়
বা ডাইংয়ের মাধ্যমে আমাদের ভোগের ব্যবহার উপযোগী করা হচ্ছে, তাকে আমরা বলবো কি প্রস্তুত শিল্প। আবার এখানে আছে, এরপর আছে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক বলতে আমরা বুঝি যেই ব্যবসার মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করে তোলা হয়, সেটাই হচ্ছে সেবা পরিবেশক শিল্প। যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এইগুলির মাধ্যমে যখন ক্রেতা ভোক্তাকে সেবা দেওয়া হয়, বিক্রি করা সেবা, এই বিক্রয়ের মাধ্যমে যখন এই সেবাগুলি দেওয়া হয় তখন তাকে আমরা বলবো সেবা পরিবেশক শিল্প। তারপর আসি আমরা বাণিজ্যের ক্ষেত্রে আসি। বাণিজ্যকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বাণিজ্য হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ক্রেতা ভোক্তার কাছে পৌঁছানোর যাবতীয় কাজকেই আমরা বলবো বাণিজ্য। বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, অন্যটি হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেড বা পণ্য বিনিময় হচ্ছে পণ্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্য বিনিময় হয়ে থাকে। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত বাধা দূর হয়। ট্রেড বা পণ্য বিনিময়কে আবার দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে তোমার একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন ক্রয় বিক্রয়ের কার্য সম্পাদিত হবে তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। যেমন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে, এক জেলা থেকে অন্য জেলায় বা এক স্থান থেকে অন্য স্থানে, এটা ভৌগোলিক সীমা, ওই দেশের ভৌগোলিক সীমা রেখার মধ্যে ব্যবসায়িক কার্যক্রম সংগঠিত হতে হবে, তাকেই বলা হবে অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাইকারি ব্যবসা, অন্যটি হচ্ছে খুচরা ব্যবসা। আমরা পাইকার কাকে বলবো? এখানে পাইকার হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে খুচরা কারবারির কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য বা যারা কাজ করে থাকে তাকে পাইকার বলবো। পাইকারের কাজই হচ্ছে মধ্যস্থকারী হিসাবে কাজ করা। তারপর খুচরা ব্যবসায়ী বলা হবে তাকে। খুচরা ব্যবসায়ীরা অনেক সময় পাইকারের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে থাকে, অনেক সময় দেখা যায় যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে থাকে। এরা উৎপাদনকারী অথবা পাইকারের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে ক্রেতা ভোক্তার কাছে পৌঁছে দেয়। তারপর বৈদেশিক আরেকটি আছে, ট্রেড বা পণ্য বিনিময়ের আরেকটি শাখা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে আমদানি, আরেকটি হচ্ছে রপ্তানি, আরেকটি হচ্ছে পুনঃরপ্তানি। আমদানি কাকে বলে? ভৌগোলিক সীমারেখার বাইরে থেকে যে কোনো দেশ থেকে আমাদের দেশের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী পণ্য সামগ্রী আমদানি করে দেশীয় ব্যবসায়ী বা ক্রেতা ভোক্তার কাছে পণ্য সামগ্রী বিক্রয় করাকেই বলা হয় আমদানি। আর রপ্তানি দেশের চাহিদা মিটিয়ে আমাদের দেশের উৎপাদিত পণ্য সামগ্রী যখন দেশের বাইরে রপ্তানি করা হয় তখন তাকে বলা হয় রপ্তানি। পাঠানো হয়, পণ্য সামগ্রী পাঠানো হয়, তখন তাকে বলা হয় রপ্তানি। আর হচ্ছে পুনঃরপ্তানি। এখানে 3 নম্বরটি হচ্ছে পুনঃরপ্তানি। পুনঃরপ্তানি হচ্ছে একটি দেশ থেকে কাঁচামাল এনে আমাদের দেশে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ওই দেশে অথবা অন্য কোনো দেশে রপ্তানি করাকেই পুনঃরপ্তানি বলা হয়ে থাকে। যেহেতু আমাদের দেশের পুনঃরপ্তানির কাজটি অনেক বেশি হয়ে থাকে, এর পিছনে কারণ হচ্ছে আমাদের দেশের শ্রমিকের মজুরি খুব কম। শ্রমিকের মজুরি কম থাকার কারণে আমাদের দেশের ব্যবসায়ীরা অন্য দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে এখানে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একটি পণ্যকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে, অন্য দেশে রপ্তানি করে থাকে। এজন্য একে বলা হয় পুনঃরপ্তানি বলা হয়। তারপর হচ্ছে বাণিজ্যের আরেকটি শাখা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক
কার্যাবলী। এর মধ্যে সহায়ক কার্যাবলীর মধ্যে একটি হচ্ছে ব্যাংক। ব্যাংক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংক ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকে, ব্যবসায়ীদেরকে পরামর্শ দিয়ে থাকে, গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ করে থাকে, গ্রাহকের পক্ষে পাওনা টাকা আদায় করে থাকে। ব্যাংক বিরাট মধ্যস্থ প্রতিষ্ঠান হিসাবে ব্যবসায়ীকে নানানভাবে সহযোগিতা করে থাকে, পরামর্শ দিয়ে থাকে। দেখা গেছে যে ব্যাংকের মাধ্যমে যদি একজন ব্যবসায়ী টাকা পয়সা লেনদেন করে থাকে তাহলে খুব নিরাপদেই অর্থ আদায় করতে পারে, অর্থ সংরক্ষণ করতে পারে, অর্থ পাঠাইতে পারে। আরেকটি হচ্ছে বিমা। ব্যবসা করতে গেলে দেখা গেছে যে ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকবেই। ঝুঁকি এবং অনিশ্চয়তাকে মোকাবেলা করার জন্য বিমা কোম্পানি রয়েছে। এই বিমা কোম্পানি একজন ব্যবসায়ীকে নিশ্চয়তা প্রদান করে। যেমন জীবন ও সম্পদ, এই দুটির ক্ষেত্রে বিমা কোম্পানিগুলি আর্থিক নিশ্চয়তা প্রদান করে থাকে। বিমা কোম্পানিগুলি কি করে? বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। যেমন জাহাজ বা নৌকা যোগে যদি পণ্য সামগ্রী রপ্তানি করা হয় বা আমদানি করা হয়, এক্ষেত্রে যদি জাহাজের পণ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়, সেই ব্যবসায়ীকে বিমাকারী প্রতিষ্ঠান আর্থিক নিশ্চয়তা প্রদান করে থাকে। এজন্য ব্যবসায়ীরা বিমার সুযোগ আছে বলেই একজন ব্যবসায়ী আনন্দের চিত্তে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে। পরিবহন, এরপর আছে পরিবহন পণ্যের স্থানগত বাধা দূর করে। যেমন একটি পণ্য যেখানে অধিক পরিমাণে উৎপাদিত হয় সেখানে তার স্থানগত উপযোগ কম থাকে। আমি যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন আমি একবার গ্রামে বেড়াতে গিয়েছিলাম, মাদারীপুরে গিয়েছিলাম। সেখানে দেখলাম অনেক টমেটো, পাকা টমেটো। সেই পাকা টমেটোর ওইখানে গিয়ে কৃষকদের জিজ্ঞেস করলাম যে এই টমেটো কেজি কত? বলল 1 টাকা। তো ওইখানে অধিক পরিমাণ ফলন হওয়ার কারণে ওইখানের দ্রব্যমূল্য হচ্ছে 1 টাকা। যখন পরিবহনের মাধ্যমে ঢাকায় বা অন্য কোনো জেলায় যখন এটাকে পৌঁছে দেওয়া হবে, তখন এর সাথে পরিবহন খরচ যোগ হবে, পাইকারদের বিক্রয় মূল্য যোগ হয়ে দেখা গেছে পণ্যের স্থানগত উপযোগ বেড়ে এর পণ্যের মূল্য 20 টাকা অথবা 25 টাকা বেড়ে হয়েছে। এখন এই পরিবহনের সাহায্যেই দেখা যায় যে পণ্যের স্থান মূল্য বেড়ে যায়, পরিবহনের সাহায্যে স্থান মূল্য বেড়ে যায়। আবার দেখা গেছে যে আমাদের এই দেশের চাহিদা অনুযায়ী দেশের বাইরে থেকে পণ্য সামগ্রী নিয়ে আসে, বিমানেও নিয়ে আসে, জাহাজেও নিয়ে আসার কারণে আমাদের দেশের যে উন্নত জীবনযাত্রা, যারা উন্নত জীবনযাপন করতে চায় তারা দেশের বাইরে থেকে পণ্য সামগ্রী অর্ডার করে নিয়ে আসে, বা জাহাজের মাধ্যমে নিয়ে আসে, আবার অনেক সময় দেখা যায় বিমানের মাধ্যমে নিয়ে আসে। এটা তো পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগটা তৈরি হয়ে থাকে। আবার দেখা গেছে যে গুদামজাতকরণ পণ্যের কালগত বা সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। কিভাবে? আমরা সারা বছরই কোনো পণ্য উৎপাদিত হয় না। যেমন ধান একটা নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়, সারা বছর ব্যাপী আমরা এটা ভোগ করে থাকি। আলু, পেঁয়াজ, রবি শস্য এটা নির্দিষ্ট সময়ে এটা উৎপাদিত হয়ে থাকে এবং এটা আমরা ব্যবহার করি সারা বছর ব্যাপী। ব্যবসায়ীরা সারা বছর ব্যাপী বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাতকরণ করে রাখে। এক সময়ের পণ্য আমরা অন্য সময়ও ব্যবহার করে থাকি, এককালের পণ্য আমরা আরেক কালে ব্যবহার করে থাকি, এই জন্য এটাকে বলা হয় কালগত উপযোগ। তারপর আছে বাজারজাতকরণ প্রসার।
তারপর আছে বাজারজাতকরণ প্রসার। বাজারজাতকরণ প্রসার বলতে সেটাকেই বোঝানো হয়ে থাকে যে একটি পণ্য ক্রেতা ভোক্তার কাছে তার যে মেসেজ, যে ক্রেতা একটি পণ্যের দাম, একটি পণ্যের মান, একটি ব্র্যান্ডের নাম, এই সম্পর্কে ক্রেতা ভোক্তাকে অবহিত করাটাই হচ্ছে বাজারজাতকরণ প্রসারের উদ্দেশ্য। বাজারজাতকরণ প্রসার যদি না থাকতো তাহলে এই পণ্যের গুণগত মান সম্পর্কে ক্রেতা ভোক্তা জানতে পারতো না, তাহলে বিক্রয় বেশি হতো না, তাহলে ব্যবসায়ীরা লোকসানে পড়ে যেত। বিক্রয় প্রসারের মাধ্যমেই একটি পণ্যের মান সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে, দাম সম্পর্কে ক্রেতা ভোক্তা জানতে পারে। তাছাড়া দেখা গেছে যে একটি পণ্য ব্যবহৃত হচ্ছে ব্যবসায়ীরা কী করে, অধিক বিক্রয়ের আশায় পণ্যের গুণগত মানের বৃদ্ধি করে। তো এই যে একটি পণ্যের সাথে যে পণ্যের গুণটা বৃদ্ধি করলো, এটা ক্রেতা ভোক্তা কীভাবে জানবে? শুধু এই প্রসারের মাধ্যমে জানবে। দেখা গেছে যে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার কারণে ক্রেতা ভোক্তা উপকৃত হচ্ছে। আবার একসময় দেখা গেল যে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, এক ভদ্রলোকের একটি মেয়ে, ভদ্রলোক রিটায়ার্ড পারসন, তো 1 কাপ চা দেওয়ার পর তার ওয়াইফের কাছে আরেক কাপ চা চাচ্ছে, ওয়াইফ দিতে পারছে না, তার মেয়েও কিছু করছে না। হঠাৎ করে মেয়ে দেখলো যে ফেয়ার অ্যান্ড লাভলি, মেয়েটা কালো, ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়ার পর মেয়েটা ফর্সা হয়ে গেল, এয়ার হোস্টেস হিসাবে সে ইন্টারভিউ দিল, চাকরি হয়ে গেল, বাবা মাকে নিয়ে 5 স্টার হোটেলে চা খেতে গেল। এই যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করার কারণে ফর্সা হয়, এই মেসেজটা কীভাবে পেল? সেও বিজ্ঞাপন দেখে পেল। এখন এই যে আবার সে বিজ্ঞাপন টিভিতে দেখাচ্ছে, যারা মনে করে যে এই যে মেসেজটা দিল যে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার কারণে গায়ের রং ফর্সা হয়ে যায়, ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি এই উদ্দেশ্যে দিয়েছে যে যাদের আচ্ছা শিক্ষার্থীরা, দেখা গেছে আজকে তোমাদের ব্যবসা আওতা এবং পরিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সর্বশেষ আলোচনার বিষয় ছিল বাজারজাতকরণ প্রসার। তো তোমরা বাসায় পড়বে, দেখে নিবে। তো তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছেলেমেয়েরা এই বিষয় সম্পর্কে তো ক্লাসে আমি অনেক আগেই সুন্দরভাবে আলোচনা করেছিলাম। তো এই বিষয়গুলি এবং জায়গায় জায়গায় যেখানে আছে তোমার সূক্ষ্মভাবে জিনিসগুলি মাথায় রাখবে, তাহলে তোমার যখন নাকি তুমি সৃজনশীল উত্তর লেখার সময় উদ্দীপকটা পড়বে, তাহলে তোমাদের স্মৃতিতে চলে আসবে যে আসলে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা কী, বা এইটার ভিতরকার যে বিষয়গুলি আছে এগুলি তোমাদের মাথায় চলে আসবে, এবং উত্তরটা তোমার সৃজনশীলের যে ক, খ, গ, ঘ উত্তরগুলি তোমরা সুন্দরভাবে খাতায় প্রেজেন্টেশন করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।